পার্টি বাংলাদেশে যতগুলা রয়ের এখানে এজেন্টস রয়েছে তার ভিতরে জাতীয় পার্টি একটা। জাতীয় পার্টি আওয়ামী লীগের বিটিম হিসেবে কাজ করছে এবং রয়ের ডাইরেক্ট কমান্ডে কাজ করেছে, বা ডাইরেক্ট বেনিফিশিয়ারি এবং ডাইরেক্ট দোষর এবং রয়ের আস্থাভাজন। এই সেম করে যে কারণে আওয়ামী লীগ দুষ্ট, যে দোষে আওয়ামী লীগ দুষ্ট, একই দোষে জাতীয় পার্টি দুষ্ট। জাতীয় পার্টি আরো পোষায় দিল রয়ের এজেন্ট মুজিব সহ, আকবর সহ, এই জেনারেল তারেক সিদ্দিকী কি করে পালাইয়ে গেল, এইটার দায় দায়িত্ব নিরূপণ করতে হবে। এইগুলোই ছিল না, চাপ তো অবশ্যই রয়েছে এবং সেটা সবচেয়ে বড় চাপ সৃষ্টি করেছে বিএনপি। তো আপনি যে আকাঙ্ক্ষা পরিপূর্ণ করার জন্য আসছেন, সেই আকাঙ্ক্ষার 10% পরিপূর্ণ না করে চাপ আপনি উত্তরণ করতে পারেন না, তাহলে আপনি এখানে আসেন কেন? সো প্রথমেই আমার যে একজন বক্তা বললেন যে বিএনপিকে ডিফেম করা হচ্ছে, এইটা এক অংশ। যেহেতু আমি নিজেও বিএনপি রাজনীতির সাথে জড়িত, এখনো জড়িত, আমি জাতীয়তাবাদ আদর্শ ধারণ করি, তো ওনার জ্ঞাতার্থে বসছি, নিশ্চয়ই তার নলেজে রয়েছে। শুধু এই কথা বলে পার পাওয়া যাবে না, অথবা জনসাধারণকে আস্থা অর্জন করা যাবে না যে ডিফেম করা হচ্ছে। এই যে ঘটনাগুলো ঘটছে, এইটার অনেকখানি বাস্তবতা রয়েছে। আমি যেহেতু পিরিজপুর জেলার অধিবাসী, আজকে দেখবেন যুগান্তরে একটা লিড নিউজ আছে যে পুরা জেলা আওয়ামী লীগের পুনর্বাসন ক্ষেত্রে পরিণত হয়েছে। আমি এই একই ঘটনা দেখেছি মাগুরা জেলার, মানে আওয়ামী লীগের পদে ছিল সেই বিএনপির সভাপতি, সেক্রেটারি, তাদের সার্টিফিকেট নিয়ে আসছে। সো এইখানে আপনি মুখে যত ভালো কথা বলেন, বাস্তবে যদি সেটার প্রতিফলন না ঘটে। সো এই আগে আমাদের জেলায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতে আওয়ামী লীগের একজন গডফাদার, এখন এই বিএনপির নেতৃত্ব ধরে আছে এরকম একজন গডফাদার পুরো এখন মাদক ব্যবসাটা নিয়ন্ত্রণ করে। তাহলে পার্থক্যটা কি হলো? এগুলো তো মানুষ দেখছে। আপনি মুখে যত কাভার করতে চান, এইটার তো যদি মানুষ যেটা দেখে সেই ধারণা, সেই পারসেপশন তো আপনি সরাতে পারবেন না। তাহলে কি ওইখানে অ্যাড্রেস করতে হবে যাতে আওয়ামী লীগ টাইপের পলিটিক্স বিএনপির সদস্যরা করতে না পারে। কারণ আওয়ামী লীগ টাইপ পলিটিক্স করলে পরিণতি কিন্তু আওয়ামী লীগের মতো হবে। কে বলছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এইটা সকলে খেয়াল রাখতে হবে। আর একটা খেয়াল রাখতে হবে যে যদি এখানে ডিভিশন হয়ে যায়, ভাগ হয়ে যায়, যারা ফ্যাসিজমকে তাড়িয়েছে, যত বেশি এখানে ভাগ হবে তত বেশি ফ্যাসিজম ফেরত আসার সুযোগ সৃষ্টি হবে, মেবি সুনার দ্যান লেটার। অনেকে ভাবছে 20 বছর 30 বছর, তার আগেও কিন্তু এসে যেতে পারে যদি এখান থেকে যদি শিক্ষা নিয়ে সেইভাবে যদি বিহেভিয়ার, সেইভাবে যদি কার্যক্রম, সেইভাবে যদি কথাবার্তা না বলা হয়। এখন আপনি আসেন জাতীয় পার্টি। জাতীয় পার্টি বাংলাদেশে যতগুলা রয়ের এখানে এজেন্টস রয়েছে তার ভিতরে জাতীয় পার্টি একটা। জাতীয় পার্টি আওয়ামী লীগের বিটিম হিসেবে কাজ করছে এবং রয়ের ডাইরেক্ট কমান্ডে কাজ করেছে। সো এই জাতীয় পার্টিকে রক্ষা করার এজেন্ডা কার? জাতীয় পার্টিকে রক্ষা করার এজেন্ডা হলো ইন্ডিয়ান। সো ইন্ডিয়া তাদেরকে বিভিন্ন ভাবে কাউকে বা না কাউকে দিয়ে তাদেরকে কিন্তু রক্ষা করতে পারছে। আজকে জিএম কাদের অথবা যারা আওয়ামী লীগের মন্ত্রী এমপি ছিল, জিএম কাদের আওয়ামী লীগের এমপি ছিল, হাউ হি ক্যান ওয়াক ফ্রি? সে কি করে হাঁটে? ব্যক্তিগতভাবে জিএম কাদেরকে আমি চিনি, ব্যক্তিগতভাবে উনি একজন ভালো মানুষ, কিন্তু উনি তো আওয়ামী লীগের দোসর, উনি তো রয়ের এজেন্ট। ওনার একটা কথা ওনার ইমেজকে টার্নিশ করে দিছে, ওনার ইমেজকে ভুলণ্ঠিত করে দিছে। ইন্ডিয়া থেকে উনি এসে বললেন যে আমি ইন্ডিয়ার পরামর্শ ছাড়া, তাদের অনুমতি ছাড়া কোনো কিছু বলতে পারবো না। পলিটিক্স ইজ এ পাবলিক ফাংশন। এনি কোশ্চেন, এনি সিচুয়েশন, এনি ইভেন্ট, ইউ আর আন্ডার অব্লিগেশন টু ডিসক্লোজ টু দ্য পিপল। আপনার অব্লিগেশন রয়েছে জনসমক্ষে সেটা প্রকাশ করার। আপনি আপনার মামাবাড়ি যায় পরামর্শ নিয়ে আসলেন, এসে আপনি বললেন ইন্ডিয়ার অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারবো না। আপনার রাজনীতি তো ওখানে শেষ হয়ে গেছে, তো আপনি তারপরে কি করে কন্টিনিউ করেন? হাউ? সেই জন্য আমি মনে করি যে আওয়ামী লীগের যে অ্যাক্টিভিটিস বন্ধ করছে, একই সাথে জাতীয় পার্টির অ্যাক্টিভিটিস বন্ধ হওয়া উচিত ছিল। জাতীয় পার্টি এই স্টিগমা থেকে সরে যেতে পারবে না যে
তারা আওয়ামী লীগের দোসর ছিল, এই ফেসিজমকে প্রমোট করেছে, প্রশ্রয় দিয়েছে, তাদের ডাইরেক্ট বেনিফিশিয়ারি এবং ডাইরেক্ট দোসর এবং রয়ের আস্থাভাজন। এই সেম করে যে কারণে আওয়ামী লীগ দুষ্ট, যে দোষে আওয়ামী লীগ দুষ্ট, একই দোষে জাতীয় পার্টি দুষ্ট, জাতীয় পার্টি আরো খারাপ এসছে। যার জন্য জাতীয় পার্টির মধ্যে যে অবস্থাটা নেওয়া হয়েছে সেটা যুক্তিযুক্ত বলে আমি মনে করি। এখন আবার একটু ইউনূস সরকার আসি, যে ইউনূস সাহেব যে এই যে মহান দায়িত্ব বিপ্লব উত্তর সরকার পরিচালনা করা, এইটা উনি খুব লাইটলি নিয়েছেন। উনি বক্তব্য বলেছেন যে আমি যাদেরকে চিনি তাদেরকে এখানে রিহেবিলিট করেছি, তাদেরকে আমি এখানে কাজ করার সুযোগ দিছি। এইটা কি গ্রামীণ সেন্টার নাকি? আপনাকে আমি বলি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথা হচ্ছে। এইখানে যাদেরকে উনি নিয়েছেন এর ওই বললাম না 60% ডাইরেক্ট, আর বাকিগুলো সব ইনডাইরেক্টলি কোনো না কোনো ভাবে এই গ্রামীণ ব্যাংকের সাথে জড়িত, কোনো না কোনো ভাবে। ওখানে ওনার পাশে একটা মেয়ে আছে, আমি 10টা উদাহরণ দিতে পারি। লামিয়া নামে একটা মেয়ে আছে, এই মেয়েটার ফাদার একজন ডিপ্লোমাট ছিল। এর কথা ছাড়া নাকি কেউ প্রফেসর সাহেবের সাথে দেখাই করতে পারে না। ওই যে বলো না সরকারের ভিতরে সরকার, এইভাবে। আবার ওই যে বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফরেন ইনভেস্টমেন্ট যে সংস্থা যেটা, সেইখানে দেখা যাচ্ছে ও গ্রামীণ ব্যাংকে চাকরি করতো, মানে ঘুরে পড়ে যাবে। তারপর স্বাস্থ্য উপদেষ্টা, অত গ্রামীণ ব্যাংকে ডাইরেক্ট ঘুরে পড়ে দেখবেন যে জাতির যে আকাঙ্ক্ষাটা ছিল, যে স্যাক্রিফাইস, এই পুরা স্যাক্রিফাইসটা উনি ধুলায় লুণ্ঠিত করেছেন। এবং আমি মনে করি ভবিষ্যতে এইটা নিয়ে একটা তদন্ত হতে পারে যে এই জাতির যে আকাঙ্ক্ষাটা, এই গ্রামীণ ব্যাংকের লোকগুলোকে এইভাবে সুযোগ দিয়ে উনি যেটা করেছে, এইটা উনি জাতির সাথে একটা মস্করা করেছে। এইটা একটা সুইট উইল না, দিস ইজ নট এ লাইট ম্যাটার। বিপ্লব উত্তর রাষ্ট্র পরিচালনা করা সামথিং ভেরি ডিফারেন্ট, সামথিং ভেরি ভেরি মাচ কমিটমেন্ট দরকার হয়। আপনি সেই কমিটমেন্ট থেকে সরে যেয়ে, সেই জন আকাঙ্ক্ষা থেকে সরে যায়, আপনার গ্রামীণ ব্যাংকে যাদেরকে চিনতেন তাদেরকে সামনে এনে আপনি জাতির সাথে একটা মস্করা করেছেন। এবং এক সময় এইটা নিয়ে তদন্ত অথবা এইটা নিয়ে যে জাতির সাথে বিট্রিয়াল করা হয়েছে সেই কোশ্চেন সামনে আসতে পারে। এখনো সুযোগ আছে কিছু যোগ্য দক্ষ লোককে সামনে এনে অন্তত এই মানবতা বিরোধী অপরাধ যারা করেছে এবং যারা মানি লন্ডারিং করেছে, লুটপাট করেছে, তাদেরকে অন্তত বিচার করে এইখানে মানুষকে আস্থায় নেওয়া। এবং কি করে এই টপ ক্রিমিনালস, এই যে 625 জন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, এটা পুলিশের দায়িত্ব ছিল তাদেরকে ধরা, কারণ তারা তো আর ওখান থেকে হেলিকপ্টার নিয়ে ইন্ডিয়া যায় নাই। পুলিশ কেন ধরলো না? কে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিল? রয়ের এজেন্ট মুজিব সহ, আকবর সহ, এই জেনারেল তারেক সিদ্দিকী কি করে পালাইয়ে গেল? এইটার দায় দায়িত্ব নিরূপণ করতে হবে। এইগুলোই ছিল জন আকাঙ্ক্ষা ছিল যারা টপ লেভেলের মানবতা বিরোধী অপরাধ করেছে, গুম খুম করেছে, গণহত্যা করেছে, তাদেরকে বিচারের সম্মুখীন করা। এইটা করতে পারেনি বলেই এইটা দায় দায়িত্ব ইউনূস সরকারকে কখনো না কখনো মানুষের সামনে প্রকাশ করতে হবে। ধন্যবাদ। কিন্তু এটার জন্য কি এই যে 626 জন যে চলে গেল, এটার জন্য কি জেনারেল ওয়াকার কি দায় এড়াতে পারে কিনা? গত পরশুদিন যে ঘটনা ঘটেছে, আমি মনে করি তিনি সেই পরিস্থিতিতে তিনি রাইট টু দ্য লাইফ, হ্যাঁ, এটা সাংবিধানিক একটা অধিকার। আচ্ছা ঠিক আছে, আশ্রয় দিতে পারে যত বড় অপরাধী হোক। এটা ভালো হতো যদি পুলিশে তাদেরকে হ্যান্ড ওভার করা হতো, কিন্তু পুলিশ কেন তাদেরকে গ্রেপ্তার করলো না? সেটা করলো না কেন? পুলিশকে কি গ্রেপ্তার করতে বাধা দিছে? ক্যান্টনমেন্টের ভিতরে গ্রেপ্তার হয় না, সেটা করলো না কেন? সেই কোশ্চেনটা তো আসবে। সেই জন্য শুধু ওই জেনারেল ওয়াকার উপরে দায় চাপালে হবে না। তিনি আশ্রয় দিয়েছেন, আবার তাদেরকে বের করে দিয়েছে, পুলিশ কেন গ্রেপ্তার করলো না? তবে আমি আবারও বলি, ভালো হতো তাদেরকে সবাইকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করা হচ্ছিল। আর পুলিশের কাছে হ্যান্ড ওভার করে কি হবে? পুলিশ তো ডিসফাংশনাল, পুলিশ তো এখনো ডিসফাংশনাল। রাস্তায় যা হচ্ছে পুলিশ তো কোনো অ্যাকশন নিচ্ছে না, কিছুই করছে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে যেহেতু আর্মি মাঠে আছে, যে অপরাধ হতে পারতো সেই অপরাধটা অনেক কমে আসছে বা অনেকটা নিয়ন্ত্রিত আছে। কিন্তু সেনাবাহিনী, আমি তো নিজে সেনাবাহিনীতে 20 বছর চাকরি করেছি,
আমরা আমরা একটা অপরাধের কথা শুনলে আমরা যখন মাঠে ছিলাম আমরা তাদেরকে গ্রেপ্তার করে পুলিশকে দিতাম, ওইভাবে গ্রেপ্তার তো হচ্ছে না। সো একটা হজবরল অবস্থা চলছে। তো এখান থেকে উত্তরণের জন্য যে হার্ড অ্যান্ড ফাস্ট শাসন ব্যবস্থা দরকার ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের যে কমিটমেন্ট এবং যে একটা লিমিটেড একটা স্টিমুলেন্স চালাবার দরকার ছিল, মানুষকে আস্থায় নেওয়ার জন্য অপরাধীকে সবগুলাকে গ্রেপ্তার করে আইনের আস্থায় আনার যে যে শক্ত হাতে হ্যান্ডলিং দরকার ছিল, সেটা কোনো কিছু হয় নাই। এইটা উনি একটা গান্ধী টাইপের একটা সরকার গঠন করছে, ওনার একটা ইমেজ আছে ফাইন, কিন্তু জন আকাঙ্ক্ষাটা সম্পূর্ণ ভুলণ্ডিত উনি করেছেন। ধন্যবাদ।